এই পিচ্চি মেয়ে, এইসব কথা তোমাকে কে শিখিয়েছে? এখনো তো দুধের দাঁত পড়ে নাই, আবার আমাকে আই লাভ ইউ বলছো? মেয়েটি বলল, আমি পিচ্চি মেয়ে না, আর আমার দুধের দাঁত অনেক আগেই পড়ে গেছে। আমি আপনাকে আই লাভ ইউ বলছি, এখন আপনি আমাকে আই লাভ ইউ টু বলেন, আমি চলে যাব। আমি বললাম, আমাকে তুমি চিনো আমি কে? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। মেয়েটি বলল, আমি আগেই জানতাম বেডা মানুষ অনেক রাগী, কিন্তু আপনি কি জানেন বেডা মানুষ মানে কি? আমি বললাম, কি? মেয়েটি বলল, বেডা মানুষ মানে হলো পুরুষ মানুষ। আমি বললাম, তাই বুঝি? আমি তো আগে জানতাম না। মেয়েটি বলল, আই লাভ ইউ টু বলেন, আমি চলে যাব। বান্ধবীদের সাথে বাজি ধরেছি, আপনি যদি আই লাভ ইউ টু বলেন তাহলে আমি জিতে যাব। প্লিজ একবার বলেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বলবো, কিন্তু। মেয়েটি বলল, কিন্তু কি? আমি বললাম, আমি একটা জিনিস চাইবো, সেটা আমাকে দিতে হবে। মেয়েটি বলল, ঠিক আছে দিব, আগে বলেন প্লিজ। আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, যদি হেরে যাই তাহলে বিয়ে বাড়িতে থাকবো না, বাসায় চলে যাব, বলেন প্লিজ। আমি বললাম, আগে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দিবা। মেয়েটি বলল, ওকে। আমি বললাম, আই লাভ ইউ টু। এখন হয়েছে, আমারটা দাও। মেয়েটি বলল, ধন্যবাদ আপনাকে, বলেন আপনার কি লাগবে। আমি বললাম, একটা উম্মা দাও আমার গালে। মেয়েটি বলল, লুচ্চা মার্কা বেডা কি বলে? উম্মা দিব মানে কি? আমি বললাম, মানেটা বোঝো নাই তুমি? দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তুমি বলছো আই লাভ ইউ 3টা অক্ষর, আমি বলছি আই লাভ ইউ টু 4টা অক্ষর, তার মানে আমি তোমার থেকে আরো একটা অক্ষর পাই, সকিস। মেয়েটি বলল, পাগলে পাইছে নাকি? কিডনি দিমু, তারপরও কিস দিমু না, বেটা মানুষ মানেই লুচ্চা। আমি বললাম, তাই বুঝি? ঠিক আছে, আমার জিনিস আমি জোর করে হলেও আদায় করব। মেয়েটি বলল, আপনার জিনিস মানে? আমি বললাম, তুমি তো আজকে থেকে আমাকে এইমাত্র আই লাভ ইউ বলছো, একবার যখন বলছো তখন তুমি শুধু আমারই। মেয়েটি বললাম, আমি বান্ধবীদের সাথে বাজি ধরেছি, তাই আপনাকে বলছি আই লাভ ইউ। সত্যি সত্যি বলছি নাকি? আমি আপনাকে আর কিছু বলতে দিলাম না, আলতো করে চুমু দিলাম মেয়েটির ঠোঁটে। মেয়েটিকে চিনি না, আজকে প্রথম দেখা হয়েছে। মেয়েটি এসেছে তার মামাতো বোনের বিয়েতে, বান্ধবীদের সাথে বাজি ধরেছে সে, আর আমি এসেছি তার বন্ধুর বোনের বিয়েতে। এখন পরিচয় দেওয়া যাক। মেয়েটির নাম মাধবী, আর আমার নাম মিজান। চলেন আবার গল্প ফিরি। মাধবী বলল, এইটা কি হলো লুচ্চা ম্যাডাম? আমি বললাম, এই মেয়ে কান্না করবে না, বিয়ে বাড়িতে কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে, প্লিজ। মাধবী বলল, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আপনি আমাকে কিস করছেন আমি সবাইকে বলে দিব। আমি মনে মনে বললাম, কি বিপদে পড়লাম, আশেপাশে এত মানুষ, এই মেয়েটা যেইভাবে কান্না করছে, কেউ দেখলে আমি শেষ। শালা বন্ধুগুলো অনেক খারাপ, আমাকে একা রেখে চলে গেছে, কই যে কি করব এখন। আমি বললাম, প্লিজ কান্না করবে না, কেউ দেখলে আমি শেষ, তুমি যা বলবে তাই শুনবো, প্লিজ চুপ করো। মাধবী বলল, ঠিক আছে, আপনি যদি 12,000 টাকা দেন তাহলে আমি কান্না করব না, আর যদি না দেন তাহলে আমি সবাইকে বলে দিব আপনি আমাকে কিস করছেন। আমি বললাম, 12,000 টাকা নাই, 3,000 আছে, চলবে কি? মাধবী বলল, ঠিক আছে। আমি 3,000 টাকা মাধবীকে দিয়ে চলে গেলাম। মাধবী তো সেই খুশি, আজকে মাধবীর মামাতো বোনের বিয়ে। মাধবী ও তার বান্ধবীরা সবাই শাড়ি পরেছে, বর এসে গেছে, তাই সবাই তাড়াতাড়ি করে নিচে নামছে। মাধবী যেই সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো, অমনি শাড়ির সাথে পা লেগে পড়ে যায়। মাধবী বলল, আল্লাহ গো বাঁচাও, আমি মনে হয় শেষ। চোখ খুলে তাকিয়ে দেখে সকালে ওই অচেনা মানুষটির উপর পড়েছি আমি। আমি বললাম, কি ব্যাপার? গায়ে পড়ার এত শখ কেন? জড়িয়ে ধরতে চাও, বলতেই পারতে, এই হুট করে আমার উপর পড়লে কেন? তুমি বললেই তো আমি তোমাকে জড়িয়ে ধরতাম। মাধবী বলল, আমার কি কোনো কাজ নাই যে আপনার উপর পড়তে যাব? ছেলের কি অভাব পড়েছে? আমার বন্ধু এসে বলল, কি রে ভাই মিজান, এমন ভাবে শুয়ে আছিস, মনে হচ্ছে তুলার বস্তা গায়ে দিয়ে শুয়ে আছিস। আমি বললাম, ভাই এইটা তুলার বস্তা না, এটা ময়দার বস্তা, আমি তো শেষ। মাধবী বলল, কি আমি ময়দার বস্তা? লুচ্চা বেটা কোথাকার। আমি বললাম, এই যে ম্যাডাম, তুমি এইভাবে শুয়ে আছো কেন? তোমার শোয়ার ঘরের বিছানা নাই যে এইভাবে শুয়ে আছো? মাধবী বলল, ইস রে, আমার তো মনেই ছিল না, হায় আল্লাহ। আমার কথা শুনে মাধবী অনেক লজ্জা পেল, আর তাড়াতাড়ি করে চলে গেল। আমি এখনো শুয়ে আছি, চোখ বন্ধ করে, বুকের বাম পাশে হাত রেখে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছি। আমার কাছে সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। অন্যদিকে মাধবী দৌড়ে যাওয়ার কারণে শাড়ির কুচি খুলে গেছে। মাধবী বলল, এই যা, এইটা কি হলো? আমার শাড়ি তো খুলে যাচ্ছে, এখন কি করব? রুমে গিয়ে শাড়িটা ঠিক করি আগে। মাধবী শাড়ি ঠিক করার জন্য উপরে চলে গেছে। মাধবী ভুল করে ওর মামাতো ভাইয়ের রুমে চলে গেল। বিয়ে বাড়িতে সবাই নিচে, মাধবী পুরো শাড়িটা খুলে আবার নতুন করে পরবে। হঠাৎ করে আমি রুমে ঢুকে পড়লাম। আমি তো মাধবীকে এইভাবে দেখে অবাক হয়ে গেছি। মাধবী কিছুক্ষণ চুপ করে রইল, 1 মিনিটের জন্য যেন সবকিছু স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ মাধবী এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আমি এখনো সবকিছু বোঝার চেষ্টা করছি। যখন বুঝতে পারলাম, তাকিয়ে দেখি মাধবী অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে পাশে গিয়ে বসলাম,
কি করব ঠিক বুঝতে পারছি না। মাধবীর শরীরে কি স্পর্শ করব নাকি না। অনেক চেষ্টা করার পর পানি ছিটাতে লাগলাম মুখে। মাধবী চোখ খুলে তাকিয়ে দেখে ওর পাশে বসে আছি আমি। একবার নিজের দিকে তাকিয়ে দেখে ওর গায়ে শাড়ি নেই, তাড়াতাড়ি করে শাড়ি গায়ে দেয়। আমি যেন একটা নেশার ঘরে আছি, একভাবে তাকিয়ে আছি মাধবীর ঠোঁটের দিকে। মাধবী মনে মনে চিন্তা করছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে, না জানি এই লোকটি আমার সাথে কি করেছে, এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন। যদি বাইরে গিয়ে বলে দিই যে আমার সবকিছু দেখে নিয়েছে, তখন কি হবে। আমি মনে মনে চিন্তা করছি, এই মেয়েটি এত অবুঝ কেন, আর এত সুন্দর কেন। খুব ইচ্ছে করছে মেয়েটার গোলাপি রঙের ঠোঁট দুটো আলতো করে শুয়ে দিতে। মাধবী বলল, জীবনে অনেক লুচ্চা দেখেছি, কিন্তু আপনার মতো এত লুচ্চা দেখি নাই। আমি বললাম, এই মেয়ে ভদ্রভাবে কথা বলো, আমি লুচ্চার কি করেছি, আমি আমাকে লুচ্চা বলছো কেন। মাধবী বলল, আমার সবকিছু দেখে নিয়েছেন আপনি, এখন আমার কি হবে। আমি বললাম, আমি কিছু দেখি নাই, আমি আসছিলাম আমার ফোন নিতে, এসে দেখি তুমি আমাকে দেখার পর অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি তো তোমাকে স্পর্শও করি নাই, কিন্তু এখন স্পর্শ করব তোমাকে। মাধবী বলল, দেখুন আমার কাছে আসবেন না। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি পিচ্চি, তুমি কি আমার বউ হবে। মাধবী বলল, না আমি আপনার বউ হব না। আমি বললাম, কি বললে, আমার বউ হবে না। আমি যখন একবার বলছি তুমি আমার বউ হবে মানে হবেই। বলেই আমি রুমের দরজা লক করে দিলাম। মাধবীর তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি আস্তে আস্তে মাধবীর দিকে এগিয়ে যাচ্ছি। অন্যদিকে মাধবীর আম্মু মাধবীকে খুঁজে পাচ্ছে না, সবাই খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে উপরে চলে আসে। এইদিকে মাধবী চিৎকার করতে থাকে, জোরে জোরে কান্না করছে। ওর কান্না শুনে সবাই উপরে চলে আসে। মাধবীর আম্মু বলল, মাধবী মা আমার, কি হয়েছে তোর, এইভাবে চিৎকার করছিস কেন, দরজা খোল। মাধবী বলল, আম্মু গো বাঁচাও, আমাকে এই লোকটা আমাকে মেরে ফেললো গো। আব্বু কই। আমি বললাম, সবাই যখন চলে এসেছে তখন সব দোষ আমার উপরেই পড়বে। মাধবীর হাতটা চেপে ধরে হালকা করে মাধবীর গলায় চুমে খেলাম। মাধবী তো সেই চিৎকার করতে লাগলো। বাইরে মাধবীর বাবা মা দরজা ভাঙতে চেষ্টা করছে। বাইরে মাধবীর মা বাবা দরজা ভাঙতে চেষ্টা করছে। অমনি মাধবীর ঘুম ভেঙে যায়। এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, চোখ খুলে তাকিয়ে দেখে গাড়িতে ঘুমিয়ে আছে। মাধবীর আম্মু বলল, কিরে এত ঘুম কোথা থেকে আসে তোর, গাড়িতে থাকবি নাকি নেমে আসবি। মাধবী বলল, হায় আল্লাহ, আমি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, আমি তো ভেবেছিলাম যে আজকে আমি শেষ। মাধবীর আম্মু বলল, কিরে তুই কি গাড়িতে থাকবি। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গেল মাধবী। মাধবী গ্রাম থেকে শহরে এসেছে মামাতো বোনের বিয়েতে। রাত অনেক হয়েছে, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, মামি জেগে আছে। আব্বা আম্মু মামির সাথে কথা বলতে শুরু করলো। মাধবী বলল, মামি আমি ঘুমাবো, অনেক ঘুম পেয়েছে। মামি বলল, মামুনি তুমি উপরে শুয়ে পড়ো, তোমার রিয়া আপুর রুমে। মাধবী বলল, ঠিক আছে, বলেই তাড়াতাড়ি করে উপরে চলে আসলো। কিন্তু কোন রুমে শুয়ে আছে রিয়া আপু তা জানে না মাধবী। তাই সব রুমে উকি দিয়ে দেখার চেষ্টা করছে কোথায় আছে আপু। 3টা রুমে দেখলো, একটা রুমে 3জন আর 2টা রুমে 2জন করে মানুষ ঘুমিয়ে আছে। 4 নম্বর রুমে একজন মানুষ ঘুমিয়ে আছে। মাধবী গিয়ে শুয়ে পড়লো। মুখ দেখতে পাচ্ছে না, কম্বল দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রেখেছে। মাধবী পাশে শুয়ে পড়লো। একটু একটু ঠান্ডা লাগছে, তাই কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কেউ যেন মাধবীকে অনেক শক্ত করে জড়িয়ে ধরছে। মাধবীর ঘুম ভেঙে গেল, ভাবলো হয়তো আপু জড়িয়ে ধরছে, আবার ঘুমিয়ে পড়লো। ফজরের আজানের ধ্বনি শুনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখে হালকা অন্ধকার। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে কেউ একজন মাধবীর উপর শুয়ে আছে। মাধবী তাকিয়ে দেখে একটা ছেলে মাধবীকে জড়িয়ে ধরে আবার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। মুখ দেখতে পারছে না, আবার ভাবছে আমি মনে হয় স্বপ্ন দেখছি। নিজের হাতে চিমটি কেটে দেখলো, কি এটা তো সত্যি, একটা ছেলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি করবে, ধাক্কা দিয়ে ফেলে দিবে নাকি। ঘুমের মানুষ তো কিছুই বুঝবে না, ধাক্কা দেওয়া ঠিক হবে না। এক কাজ করি, লোকটাকে সরিয়ে আমি এখান থেকে চলে যাই কেউ জানার আগে। মাধবী লোকটিকে যতই তার উপর থেকে সরাতে চাইছে, লোকটি ততই তাকে শক্ত করে জড়িয়ে ধরছে। কি করবে এখন মাধবী, ডাকবে নাকি সবশেষে ডাক দিল। মাধবী বলল, এই যে ভাইয়া শুনছেন। ছেলেটি বলল, বলেই যেই মুখ এই দিকে ঘুরে তাকালো। মাধবী তো অবাক, একই দেখছে, এই সেই মানুষটি যাকে মাধবী স্বপ্নে দেখেছে। লোকটি মাধবীর মুখের দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। আজব লোক। মাধবী বলল, এই যে ভাইয়া শুনছেন, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে শুয়ে আছেন কেন। ছেলেটি বলল, আমি আমার বউকে জড়িয়ে ধরে শুয়ে আছি, তাতে তোমার সমস্যা কোথায়। মাধবী তো অবাক, কি বলে বউ মানে, লোকটি মনে হয় পাগল। ছেলেটি বলল, কি ভাবছো আমি পাগল, আমি কোনো পাগল না, আমি ঠিক আছি। বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরছে। মাধবী নিঃশ্বাস নিতে পারছে না।
মাধবী বলল, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরছেন কেন? আর আপনি কে? আমি তো আপনাকে চিনি না, প্লিজ ছাড়ুন। ছেলেটি বলল, আমি তোমার স্বামী, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। মাধবী কিছু বুঝতে পারছে না, কি বলে এই লোকটা? মাধবীর তো বিয়েই হয় নাই, স্বামী আসলো কোথা থেকে? মাধবী মনে মনে অনেক কিছু ভাবতে লাগলো। হঠাৎ করে লোকটা উঠে পড়ে আর বলে, এত চিন্তা করো না, কিছুক্ষণ পরে সবকিছু বুঝতে পারবে। আমি গেলাম, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে এসো। বাই যান। মা, এইটা কি হলো? লোকটা আমার কপালে চুমু দিল কেন? লোকটা চলে গেছে রুম থেকে। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই নাস্তা করছে, চেনা অচেনা অনেক মানুষ, ওই লোকটাও আছে। আম্মু বলল, এত দেরি হলো কেন? একটু তাড়াতাড়ি উঠলে কি হয়? মামি বলল, আপু এইভাবে বলছো কেন মেয়েটাকে? মামুনি দাঁড়িয়ে আছো কেন, বসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। মাধবী চুপচাপ বসে পড়লো। অনেকেই অনেক কিছু বলছে, মাধবী শুধু সকালে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছে, কারোর সাথে কোনো কথা বলছে না, চুপচাপ করে আছে। হঠাৎ করে কেন জানি মাধবীর মনে হলো তার পায়ের উপর আলতো করে কেউ শুয়ে দিচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখি ওই লোকটা ওনার পা দিয়ে আমার পায়ে আলতো করে স্পর্শ দিচ্ছে। আমি পা সরিয়ে নিলাম। হঠাৎ করে মামি বলে উঠলেন, ভাইয়া, মাধবী মা তো অনেক বড় হয়ে গেছে, এখন তো আপনাদের কোনো আপত্তি নেই, আমার ছেলের বউকে আমাদের বাড়িতেই রেখে যেতেন। আব্বু বলল, ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছা, একসাথে না হয় দুইটা বিয়ে হয়ে যাবে। মিজানের সাথে মাধবীর বিয়েটা দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আমার শরীরটা বেশি একটা ভালো না, কখন জানি মরে যাই। জানি না, মরে যাওয়ার আগে মেয়েটাকে মিজানের হাতে তুলে দিতে চাই। আব্বুর কথা শুনে তো আমি অবাক। কি বলে, বিয়ে কার, আমার? আর মিজানটাই বা কে? তাকিয়ে দেখি আমার সামনে থাকা সেই ছেলেটি উঠে উপরে চলে গেল। আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, জানা নেই শোনা নেই, হঠাৎ করে আমার বিয়ের কথা চলছে, কেমন ঠিক বুঝে উঠতে পারছি না। আমি চলে গেলাম উপরে। আপুর রুমে গিয়ে দেখি আপু বসে আছে। আমি বললাম, আপু কেমন আছো তুমি? আপু বলল, আরে মাধবী, তুই কেমন আছিস? আমি বললাম, এই তো ভালোই আছি। কি করছো তুমি? ওমা, এটা কার ছবি? তোমার বরের ছবি তাই না? আপু বলল, আমি বললাম, আপু শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। আপু বলল, বল, কি বলবি? আমি বললাম, নিচে শুনলাম মামি আব্বুর সাথে কথা বলছে, কি জানো আমার বিয়ে নিয়ে, মিজান নামের কারোর সাথে। আচ্ছা, মিজানটাকে? আপু বলল, মিজান হচ্ছে আমার খালাতো ভাই। আমি বললাম, ও আচ্ছা, আপু আমি আসি তাহলে। আপু বলল, কেন, কোথায় যাচ্ছিস এখন? আমি বললাম, একটু কাজ আছে, আসি, পরে দেখা হবে। আমি চলে গেলাম আপুর রুম থেকে। আম্মুর রুমে বসে রইলাম। কিছুক্ষণ পর আম্মু রুমে আসে। আমি আম্মুকে বললাম, আম্মু, আব্বু এসব কি বলছে? আর মামি বা আমার বিয়ের কথা বলছে কেন? আম্মু বলল, কেন মা, কি হয়েছে? তোর বাবা তোর মামির বোনের ছেলের সাথে তোর বিয়ে দিবে, সেই ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছে। তুইও তো এখন অনেক বড় হয়ে গেছিস, আমরা চাইছি রিয়ার সাথে তোর বিয়েটাও দিয়ে দিতে। তুই কোনো আপত্তি করিস না মা, তোর বাবার শরীরটা বেশি একটা ভালো না, কখন জানি কি হয় আল্লাহ জানে। আমি বললাম, কিন্তু আম্মু, আমি তো এখন বিয়ে করতে চাই না, পড়াশোনা করতে চাই, একটু বোঝাও আব্বুকে প্লিজ। আম্মু বলল, দেখ মা, তোর আব্বু কখনো কারো কথা শোনে না, মনে করি কখনো কারো কথা শুনবেও না। তুই তো খুব ভালো করেই চিনিস তোর আব্বুকে, কেমন যা বলে তাই করে। আমি বললাম, কিন্তু আম্মু, আমি তো। আম্মু বলল, হয়েছে, চুপ থাকো, আর কিছু বলতে হবে না, তোমার আব্বু শুনলে অনেক রাগ করবে, যাও নিজের রুমে গিয়ে রেডি হয়ে নাও। আমি বললাম, রেডি হব মানে, কোথায় যাব? আম্মু বলল, মার্কেটে যাবে, বিয়ের মার্কেট করতে। আমরা সবাই রেডি হচ্ছি, তুমিও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেশি লেট করবে না, তাড়াতাড়ি। আমি বললাম, আম্মু তোমরা যা করছো ঠিক করছো না, আমি এখন বিয়ে করতে চাই না, প্লিজ বাবাকে একটু বুঝাও। আম্মু বলল, আমি তোমার কথা শুনতে চাই না। আর কিছু বললাম না। আমি যে আম্মুর রুম থেকে বেরিয়ে আপুর রুমে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম, অমনি কে জানে আমার হাতটা ধরে একটা টান দিয়ে একটা রুমে নিয়ে গেল। তাকিয়ে দেখি সেই লোকটা। কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না। আমি একটু ভাব নিয়ে বললাম, কি হয়েছে ভাইয়া, হাত ধরে হুট করে টেনে রুমে নিয়ে আসলেন কেন, কিছু বলবেন? মিজান বলল, এই মেয়ে ভাইয়া বলছো কেন, একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, আমি তোমার স্বামী হই। আমি বললাম, আপনি কি পাগল নাকি, এইসব কি বলছেন? মিজান বলল, শোনো মাধবী, আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে। আমার আব্বু, তোমার আব্বু সেই ছোটবেলা থেকে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে, তাই তুমি শুধু আমার। আর ভাইয়া একবার যদি শুনেছি তাহলে খুব ভালো হবে না। আমি বললাম, আরে পাগলা, আমি কি আপনাকে ভয় পাই নাকি, আমাকে কি আপনি খারাপ করবেন? আমি তার আগে কান্না শুরু করব, সবাইকে বলে দিব আপনি আমাকে মেরেছেন। শোনা গো, আমাকে এত বোঝা সহজ না। মিজান বলল, তাই ঠিক আছে, যান, তোমার যা ইচ্ছা তাই করো, এক কাজ করো, ঝটপট আমার কাছে এসো।
আমি বললাম কেন? মিজান বলল তোমার ঠোঁটে একটু আলতো করে শুয়ে দিতে চাই। আমি বললাম দেখুন আমার হাত ছাড়ুন। মিজান বলল শুধু তো হাত ধরেছি, অন্য কিছু তো করিনি, তাই এত বেশি লাফালাফি করবে না, বেশি লাফালাফি করলে তোমারই ক্ষতি। আমি অনেক জোর জবরদস্তি করছি, হাতটা ছুটানোর চেষ্টা করছি, কিন্তু এত শক্ত করে ধরেছে হাত যেন ভেঙে যাবে, তবুও ছুটবে না। হঠাৎ করে এক টানে আমার ওনার বুকের ওপর মিশিয়ে নিলেন। আমার নিঃশ্বাস যেন নিতে কষ্ট হচ্ছে। লোকটা দুহাত দিয়ে আমার কোমর চেপে ধরলেন, একেবারে আমার শরীরের সাথে লেপ্টে আছেন, কিছুতেই ছাড়তে পারছি না। যতই ছোটাতে চেষ্টা করছি লোকটা ততই শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছে। এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরেছে, আর এক হাত আমার গলায় রাখলেন। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো, অনেক ভয় লাগছে এখন, শীতের সময়, তবুও আমার গা দিয়ে গরম পড়ছে টপ টপ করে। এখনই বুঝি আমার হার্ট অ্যাটাক হবে, নিঃশ্বাসটা ঠিক করে নিতে পারছি না। আমি কিছু বলতে যাব, আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট লাগিয়ে দিলেন, যেন মনে হচ্ছে ঠোঁট চিরে খেয়ে ফেলবেন। এখন অনেক ব্যথা পাচ্ছি আমি ঠোঁটে, কিন্তু কিছুই করতে পারছি না, কারণ ওনার শক্তির সামনে আমার কিছুই করার নেই। অনেকক্ষণ পরে আমাকে ছেড়ে দিলেন, আমি কান্না করতে শুরু করলাম। আমার ঠোঁটে উনি একটা কামড় দিয়েছেন, যার কারণে রক্ত পড়ছে। আমি তো সেই কান্না শুরু করে দিলাম। লোকটি আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, মিজান বলল এখনো তো সবকিছুই বাকি, তুমি এই একটা সামান্য কিস করার জন্য কান্না করছো। আমি বললাম আপনি অনেক খারাপ একটা মানুষ, আমি সবাইকে বলে দিব। মিজান বলল কি বলবে তুমি সবাইকে? আমি বললাম আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, আমার ঠোঁটে কামড় দিয়েছেন। মিজান বলল তাই নাকি? তোমার কাছে কোনো প্রমাণ আছে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার ঠোঁটে কিস করেছি? তাছাড়া আমি তোমার হবু স্বামী, তোমার সাথে আমার আজ বাদে কাল বিয়ে। আমি বললাম আমাকে একবার ছেড়ে তো দেখেন, আমি আপনার কি হাল করি, আমি আব্বুকে বলে দিব আপনি আমাকে মেরেছেন। মিজান বলল ঠিক আছে যাও, তোমাকে ছেড়ে দিলাম। আমাকে ছাড়ার সাথে সাথে আমি এক দৌড়ে নিচে চলে আসলাম, আর কান্না করতে করতে সবাইকে ডাকতে লাগলাম, সবাই চলে আসে। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে কমেন্ট আর একটা করে লাইক করে দিয়েন। ধন্যবাদ।